একটা পড়ন্ত দিনের এক মুঠো ফিকে হয়ে আসা আলো, একদল ঘরমুখো পাখির কলরব, একটা মন কেমন করা ছাদ, মাঝে মাঝে ছুঁয়ে যাওয়া দমকা বাতাসের স্পর্শ। আর আমি, আমার হাতের তোলের মধ্যে মুঠো করা ঝুমুরের চিঠিটা। হ্যাঁ, ঝুমুর, সেই ঝুমুর কলেজ লাইফে যার সাথে আমার সম্পর্কের নামটা সবাই দিয়েছিল বেস্ট ফ্রেন্ড। সেই ঝুমুর যে হলিউড বা বলিউড নয়, টলিউডের বুমবাদার অনেক কমার্শিয়াল ছবি দেখত, আর তারপরে ওর মধ্যে জেগে উঠত ভীষণ একটা প্রেম প্রেম ভাব। এটা সেই ঝুমুর যে লুকিয়ে লুকিয়ে ডায়েরির পিছনে প্রেমের কবিতা লিখত আর স্বপ্ন দেখত একটা বৃষ্টি ঝরা মেঘলা দিনের তার খুব রোম্যান্টিক এক প্রেমিকের হাত জড়িয়ে বসে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঝিল পাড়ে। ঝুমুরের সেই কথাটা এখনও যেন কানে লেগে রয়েছে আমার। মাইরি সেই ক্লাস 11 থেকে হন্যে হয়ে একটা ভালো প্রেমিক খুঁজছি, কিন্তু কোনো প্রেমিক আমায় কেন খুঁজে পাচ্ছে না বলতো। অনেক নিয়মের বেড়াজাল পেরিয়ে, অনেক পুলিশি নিয়ম কানুন এড়িয়ে অবশেষে আজ ঝুমুরের শেষকৃত্যটা হলো। আসলে আত্মহত্যার কেস তো না, ঝুমুর আত্মহত্যা করবে সেটা বোধহয় কেউই ভাবেনি, অন্তত আমি তো ভাবিনি। মানসিকভাবে দুর্বল ওকে কোনোদিনই মনে হতো না আমার। কিন্তু এটাও ঠিক, জীবনে খারাপ ঘটনার অধিক্য যখন মাত্রা ছাড়া হয়ে যায়, তখন বোধহয় সব মানুষের মানসিকভাবে নুয়ে পড়ে। কিন্তু তাই বলে এভাবে পালিয়ে কেন গেল ঝুমুর? কলেজ শেষ করার পর আমি চলে গেলাম দিল্লিতে ম্যানেজমেন্ট পড়তে, আর ঝুমুরের জন্য শুরু হলো ছেলে দেখা। আমার মতো কেরিয়ার গড়ার ইঁদুর দৌড়ে ও কোনোদিনই সামিল হতে চায়নি। ও চেয়েছিল শুধু একটা মনের মানুষ আর নিজের হাতে সাজানো এক ফালি পৃথিবী, যেটাকে সবাই ঝুমুরের সংসার বলে চিনবে। অনেক পাত্রপক্ষই দেখেছিল ঝুমুরকে, কিন্তু বিয়ের সানাইটা আর বাসছিল না। ও এমন কিছু বিদ্যাধরী নয়, গায়ের রং কালো, মাথার চুল পাতলা আর স্থূলকায়া। এমন মেয়েদের জন্য বিয়ের সানাই বাজতে সময় লাগে বইকি। অবশেষে বাজলো সানাই। ঝুমুর আর সুব্রতদার বিয়ে। ঝুমুরের বাবা ছিল না, বিধবা মা আর দাদাকে নিয়েই ছিল ওর পৃথিবী। দাদা সাধ্যমতো খরচ করলেন বিয়েতে। সুব্রতদা ছেলে ভালো না, পন্টন নেয়নি মোটেই। বউ বাজারে ভালো সোনার দোকান, মা আর বিধবা বৌদিকে নিয়ে নির্ঝঞ্ঝাট পরিবার। হ্যাঁ, সমস্যা শুধু একটাই, ঝুমুরের তখন 24 আর সুব্রতদার 44, আর ছেলে নামে মাত্রে বিবাহের ডিভোর্সি। কিন্তু পুরুষ মানুষ তো, সোনার আংটি আবার বাঁকা। আমার তখন নতুন চাকরি, তবুও উড়ে এলাম রাজধানী থেকে। ঝুমুরের বিয়ে বলে কথা, বরণের সময় একটু চমকালাম। মাথায় টাক পরা এই আধবুড়ো লোকটাই তাহলে রোমান্টিক ঝুমুরের স্বপ্ননায়ক? কিন্তু ঝুমুর তো বেশ খুশি, বোম্বাদার রূপলি পর্দাতেই থাকে। বাস্তবে প্রসেনজিৎ বা তার মতো ছেলেরা থাকে শুধুই ঝুমুরদের স্বপ্ন, সেটা বোধহয় বুঝে গেছে মেয়েটা। বিয়ে বাড়ি হইচই কাটিয়ে আবার আমি ফিরে গেলাম নিজের দুনিয়ায়। ফোনটা পেলাম মাসখানেক পরে। কান্না ভেজা গলা ঝুমুরের। পল্লবী, আমি একদম ভালো নেই রে। জানিস, বিয়ের পর দিনই আমার বর আমায় জানিয়ে দিয়েছে যে সে আমায় কখনো ভালোবাসবে না। এই বিয়েটা সমাজকে দেখানোর জন্য শুধু একটা নাটক। আসলে ওর অবৈধ স্পর্শ আর অবৈধ সম্পর্ক আর ভালোবাসা রয়েছে ওর বিধবা বৌদির সাথে। আর সেই জন্যই আগের বউটাও। আমার জীবনটা তো শেষ হয়ে গেল রে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এইসব প্রবোধ বাক্য শুনিয়ে আমি ফোনটা কাটলাম তখনকার মতো। অফিসে দেরি হয়ে যাচ্ছে যে, কথা দিলাম ওকে আবার পরে ফোন করব, কিন্তু কথা রাখতে পারলাম না। একে তো কাজের চাপ, তাইতে আবার বিয়ের প্রস্তুতি চলছে আমার। কোথায় সময় পাবো আমি অন্য কারো দুঃখের কথা শোনার? কিন্তু শেষমেশ ফোনটা করা হলো মাস চারেক পর নিজের বিয়ের নেমন্তন্ন দিতে। তবে মনটা ভালো হয়ে গেল কথা বলে ঝুমুরের সাথে।
বুঝতে পারলাম আস্তে আস্তে সমে ফিরেছে ওর জীবন। ঝুমুর মা হতে চলেছে। বিয়ে হয়ে গেল আমার। আবার কাল কলকাতায় চলে এলাম আমি। মাস তিনেক পরের কথা। হঠাৎ ঝুমুর একদিন এসে হাজির হলো আমার নতুন ঠিকানায়। আলু থালু বেশ, চোখের কোলে শুকনো শুকনো জলের দাগ। জানিস, আমার মিসগ্যারেজ হয়ে গেছে, তাই আমায় বাড়ি থেকে অলক্ষ্মী বলে তাড়িয়ে দিয়েছে ওরা। আমায় কটা দিন থাকতে দিবি রে? আমি এখনই ফিরতে চাই না দাদার কাছে। ও ঘর থেকে আমার স্বামীর চোখের ইশারায় বুঝলাম যে তার সমর্থন নেই। আমি যতই স্বনির্ভর নারীবাদী মেয়ে হই না কেন, আদপে তো মেয়েই। স্বামীর অমতে গিয়ে ওকে বাড়িতে রেখে কি করে নিজের কনজুগাল লাইফে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিই। চলে গেল ঝুমুর। না, আর কখনো আমায় বিরক্ত করেনি। আর নিজের অপরাধ বোধ আর লজ্জা আমাকেও বিরত রেখেছিল ওর সাথে পুনরায় যোগাযোগ করা থেকে। সেই মেয়েটার যার জীবনের শেষ চিঠিটা আমাকেই লিখে গেছে, আর সেটাই এখন আমার হাতে। অনেক বেড়া টপকে শেষ অবধি এটা পৌঁছেছে আমার হাতে। কাঁপা হাতে আমি খুলছি চিঠিটা। প্রিয় পল্লবী, আমার এই চিঠিটা যখন তুই পড়বি তখন আমি এই দুনিয়া থেকে অনেক দূরে। জানি না এই শেষ সময়ে তোকে কেন লিখতে ইচ্ছে করলো আমার। আসলে সব কথা তোর সাথে শেয়ার করার অভ্যেসটা অবচেতনে এখনও ঘাপটি দিয়ে আছে বোধহয়। আমার জীবনের অনেক কথাই তোকে বলেছি। যেমন তুই জানিস যে আমার বিয়ের পর আমার স্বামী আমায় জানিয়েছিল সে আমায় নয় তার বৌদিকে ভালোবাসে। কিন্তু তুই এটা জানিস না ওর সেই বৌদি যখন বাপের বাড়ি যেত তখন সেই সব রাতে আমার স্বামী কামতাড়নায় ছিন্ন ভিন্ন করতো আমার শরীরটাকে। আর আমিও তখন ও বাধা দিইনি, কারণ অদ্ভুত এক জয়ের আস্বাদ এখানে এসে পেতাম আমি। তারপর একদিন আমার শরীরে এলো নতুন প্রাণ। আস্তে আস্তে শুধরে যাচ্ছিল আমার নষ্ট ভাগ্যটা, আর আমার বেহাত হয়ে যাওয়া স্বামীও। সন্তানটার বড় টান। তুই জানিস যে আমার মিসগ্যারেজ হয়েছিল, কিন্তু তুই জানিস না যে এটা একটা খুন ছিল। সুব্রতর বৌদি মেনে নিতে পারেনি আমার ভাগ্যের শুধরে যাওয়াটা, তাই আমার স্নানের ঠিক আগে থই থই করে রেখেছিল এক বাথরুম ভর্তি সাবান জল। না, আমার কথা কেউ বিশ্বাস করেনি। না আমার বাপের ঘরে, না আমার স্বামীর ঘরে। সংসার খুইয়ে আমার দাদার বাড়িতে ফিরে আসায় বড় বিরক্ত হলো দাদার বউ। ওরা সুব্রতর সাথে কথা বলতে গেল যাতে কোনো মতে আমায় আবার ফেরত পাঠানো যায়। সুব্রত ওদের হাতে 50,000 টাকা দিয়ে আবার সব দায় থেকে মুক্তি নিয়ে নিল। আমার দাদা বৌদি থোক কিছু টাকা পেল, আর বিনা পয়সায় রাত দিনের একটা কাজের মেয়ে পেল। এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার সংসার করার স্বাদ আর ভালোবাসা পাবার স্বপ্নটা কিন্তু মরল না। আসলে সংসার সংসার খেলতে খেলতে সংসারের স্বাদ যে পেয়ে গিয়েছিলাম আমি। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে নতুন নতুন বন্ধু বানাতে থাকলাম। কে বলতে পারে যদি খোঁজ মেলে কোনো রোমান্টিক বোম্বাদায়ের। আমার সেই খোঁজ শেষ হলো যেদিন চা দিতে যাবার সময় অকারণে আমার আঙুলগুলো ছুঁয়ে গেল ঋষির হাত। ঋষি মানে আমার দাদার ছেলে, প্রাইভেট টিউটর। আঙুল থেকে ধীরে ধীরে আমার মন পর্যন্ত পৌঁছে গেল ঋষি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা খুব কাছাকাছি আসতে সাহায্য করেছিল আমার। লুকিয়ে দেখা প্রেম এইসব না পাওয়া ইচ্ছেগুলো মিটিয়ে দিচ্ছিল ঋষি। ও আমায় বিয়ে করবে বলল। ওর মাকে আমায় দেখাবে বলে নিয়ে যেতে চাইল। আর আমার মনে হলো যেন স্বপ্ন দেখছি আমি। ওর বাড়ি বর্ধমানে, তাই একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাড়ার গাড়ি চেপে। বাড়িতে বললাম অনেক দিন পর তোর সাথে বেরোচ্ছি, কিন্তু যাওয়া হলো না ঋষির বাড়ি। মাঝ রাস্তায় গাড়ি খারাপ, আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। তখন অগত্যা আশ্রয় নিলাম হাই রোডের ধারে একটা সস্তা হোটেলে।
রুমে ঢোকার পরই ঋষি চাইলো আমার কাছে সেটা, আদিম যুগ থেকে যেটা পুরুষ চেয়ে আসছে নারীর কাছে। আমি রাজি হলাম না। তখন ঋষি ফেটে পড়ল রাগে, বলল, যখন আমায় তুমি বিশ্বাসই করো না তখন এই সম্পর্ক আর এগিয়ে লাভ নেই। প্রমাদ গুনলাম আমি। আবার কি ভেঙে যাবে আমার সংসারের স্বপ্ন? তারপর ঋষি মিটিয়ে নিল নিজের সব রকম চাহিদা। ফিরে এলাম বিকেলে বিকেলে, হালকা ভালো লাগা আর অনেকটা ভয় নিয়ে। এই ঘটনার পর থেকেই বদলে গেল ঋষি। আর আমার ফোন তোলে না, চ্যাট করলে জবাব দেয় না। এক সপ্তাহের মধ্যে ছেড়ে দিল টুকুকে পড়ানো। উধাও হয়ে গেল ওর ফেসবুক প্রোফাইল, আর ফোন করলেই শুনি এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। কেটে গেল 1.5 মাস। হঠাৎ সেদিন মাথা ঘুরে পড়ে গেলাম আমি। বমি হলো অনেকটা। সবাই আমার চেনা লক্ষণ। বৌদি বলল, কোথায় নষ্টম করে এসেছো? ছি ছি ছি, এবার বুঝছি কেন বর তাড়িয়েছে তোমায়। দাদা জানিয়ে দিল আর থাকা চলবে না আমার বাড়িতে। ওটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, ভদ্রলোকেদের ভদ্র সমাজে নষ্টদের জায়গা নেই। তাই আজ এই পথ বেছে নিলাম রে। ভদ্র সমাজ নষ্টা ঝুমুরদের জন্ম দেয়, কিন্তু তাদের জন্য কোনো জায়গা দেয় না। পুরুষ শাসিত সমাজে আমাদের মতো ঝুমুররা পুরুষ হয়তো পেয়ে যায় জীবনে, কিন্তু প্রেমিক যে খুঁজে পায় না। তুই ভালো থাকিস, আর তোর যে সন্তান হবে তাকে বলিস যেন এমন কিছু করে ওদের প্রজন্ম যাতে আর কোনো ঝুমুরকে নষ্ট হতে না হয়। আমার অনেক আশীর্বাদ ওর জন্য। ইতি ঝুমুর। আবছা হয়ে আসছে বিকেলটা, নাকি ঝাঁপসা হয়ে আসছে আমার দৃষ্টি। সূর্য পুরোপুরি হেলে গেছে পশ্চিম পাটে, আর ঝোড়ো বাতাস বিদ্ধ করেছে আমায়। হঠাৎ আমার হাত ফসকে ঝুমুরের চিঠিটা উড়ে গেল হাওয়ার দমকে। আমি ধরতে চেষ্টা করলাম, না, পারলাম না। চিঠিটা উড়তে উড়তে হারিয়ে গেল আমার দৃষ্টিসীমার বাইরে, ঠিক যেভাবে হারিয়ে যায় অনেক ঝুমুর আর তাদের নষ্ট হবার গল্প। কলমে পল্লবী সেনগুপ্ত। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।